প্রিয় সুধীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি চন্দ্রবৃত্ত পেজের নতুন সংযোজন গল্পকথন অনুষ্ঠানে। আজকের পরিবেশনায় থাকছে প্রগতিশীল লেখক শাহরিয়ার কবির রচিত একটি ছোট গল্প। গল্পটি সংগ্রহ করা হয়েছে লেখকের জনৈক প্রতারকের কাহিনী বইটি থেকে। গল্পটির নাম ঈশ্বর আমার ঈশ্বর। মূল গল্পে যাওয়ার আগে আসুন জেনে নিই বইটি সম্পর্কে লেখক কি বলেছেন। জনৈক প্রতারকের কাহিনী বইটি সম্পর্কে লেখক শাহরিয়ার কবির বলেছেন, একটি গল্পের বইয়ের ভূমিকার কোনো প্রয়োজন হয় না, তবু এই বইয়ের গল্পগুলো সম্পর্কে কিছু বলা দরকার। আন্তর্জাতিকভাবে সংশোধনবাদের বিরোধিতা করতে গিয়ে 60-এর দশকে এদেশে যে কমিউনিস্ট আন্দোলনের সূচনা হয়েছিল, বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অতিক্রম করেও আজ অবধি ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 70 দশকের শুরুতে আমি এই আন্দোলনের সঙ্গে জড়িত হই। একজন কর্মী হিসেবে বিভিন্ন সময়ে যেসব সমস্যা লক্ষ্য করেছি, তার ভেতর পার্টি নেতৃত্বে বাম হঠকারিতা, দক্ষিণ বিচ্যুতি, আমলাতান্ত্রিক মনোভাব, যান্ত্রিকতা প্রভৃতি বিষয় নিয়ে এই সময়ে বেশ কিছু গল্প লিখেছিলাম। বিভিন্ন সাময়িকীতে গল্পগুলো প্রকাশিত হওয়ার পর কর্মীরা উৎসাহ বোধ করলেও নেতৃত্বের একাংশ যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তারাই যারা এসব গল্পে নিজেদের ভূমিকা ও আচরণে প্রতিচ্ছায়া দেখতে পেয়েছেন। তাদের ব্যক্তিগত জীবনের ত্যাগ এবং বিপ্লবের জন্য বুকের গভীরে লালিত সুপ্ত বাসনার প্রতি শ্রদ্ধা রেখেও একথা বলতেই হবে। এদের প্রধান দুজন পরে সরকারি দলে যোগ দিয়েছেন এবং একজন মন্ত্রীও হয়েছেন। এদেশের কমিউনিস্ট আন্দোলনের যোগ্য নেতৃত্বের অভাব এখনো আছে, যদিও জীবন দেওয়ার মতো বিপ্লবী কর্মীর অভাব কখনো ঘটেনি। গল্পগুলো লেখা হয়েছে 1973 থেকে 1978 সালের ভেতর। গল্পের ঘটনাবলীও এই সময়ের অন্তর্গত। এই সময়ের কোনো বিশেষ লাইন এখন অনুসৃত না হলেও বিচ্যুতির সাধারণ ধারণা চেতনায় এখনো প্রভাবিত, কার্যকর হচ্ছে বিভিন্ন অবয়বে, যে কারণে গল্পগুলোর রাজনৈতিক উপযোগিতা এখনো রয়েছে। যদিও আমি আন্তরিকভাবেই চাই এই উপযোগিতা দ্রুত নিঃশেষিত হোক। এখন চলে আসি মূল গল্পে। ঈশ্বর আমার ঈশ্বর। অনুচ্ছেদ ক। আসলে ক্রুশবিদ্ধ হওয়াটাই সব নয়, তাতে একজন মানুষের শরীর রক্তাক্ত হয়, কিন্তু যারা পেরেক দিয়ে ওই শরীরটাকে এফুর ওফুর করে তাদের কিছু আসে যায় না। এ এক অদ্ভুত নিঃসঙ্গতা, ক্রমাগত রাত জাগা, ইউক্যালিপটাসের পাতা গলিয়ে আসা চাঁদের আলো, আর কুয়াশায় অসহ্য জানালার কাছে কোনো চেনা অথবা অচেনা মুখের ছায়া দেখার সীমাহীন উদ্বিগ্ন সময়। সব কিছু একঘেয়েমির বিরক্তিতে ভরে যায়, তবু আমার রাত জাগার প্রতীক্ষা এতটুকু বিরাম নেই। আমি প্রত্যেক রাতে কোনো এক দূরবর্তী গির্জায় বিলম্বিত ঘণ্টাধ্বনি শুনি। অন্ধকারের গভীর আদিম মুহূর্তে গির্জার ঘণ্টাধ্বনি সর্বরূপী শয়তানের মতো আমাকে আতঙ্কিত আর প্ররোচিত করে। কোনো ক্রমে মরিবে না, কারণ ঈশ্বর জানেন, যেদিন তোমরা জ্ঞান বৃক্ষের ফল খাইবে, সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সমুদয় জ্ঞান প্রাপ্ত হইবে। কুয়াশায় ভেজা ইউক্যালিপটাসের পাতা মাতাল হয়ে গন্ধ ছড়ায়। আমি জানালায় বসে কারো অপেক্ষায় রাত জাগি। আমি জানি সে আসবে। আমার শরীরের রক্তে, মাংসে, অনুভূতির সকল তন্ত্রীতে তার প্রতীক্ষিত পদধ্বনি গির্জার ঘণ্টার মতো মেঘমন্দ্র অবিরাম বাজে। আমি সারা রাত জেগে থাকি। ধীরে ধীরে চেনা নক্ষত্রগুলো সরে যেতে থাকে। আকাশের গায়ে জমে থাকা গাছের কালো ছায়া নিঃশব্দে কেঁপে ওঠে। কখনো পৃথিবীর সমস্ত বাতাস বন্ধ হয়ে যায়। চাঁদটা কখনো ইস্পাতের ফলার মতো ধারালো ঠান্ডা, কখনো জন্ডিস চোখের মতো ভেজা হলদেটে ম্লান আলো ছড়ায়, কখনো ঘন আলকাত্রার মতো অন্ধকারের বৃষ্টি নামে। নক্ষত্রের আলো দিগন্তের কালো সীমানায় আরো কালো রেখা টানে। একের পর এক রাত কেটে যায় এভাবে।
ডায়েরির পাতায় এলোমেলো শব্দের মিছিল দীর্ঘতর হয়। পাতার পর পাতা উল্টায় অনু। মিছিলের শব্দগুলো নিঃশব্দে পথ চলে। শব্দরা প্রতিবাদ করে না, তাই শব্দ নিয়ে ইচ্ছে মতো খেলা করে অনুর কলম। প্রতিবাদহীন শব্দে অনুর ডায়েরির পাতা ভরায়। আমি যার অপেক্ষা করছি তাকে হয়তো কোনোদিন দেখিনি, তবু আমি তাকে জানি। সে আমার নিত্য প্রহরের যন্ত্রণার সঙ্গী। আমি জানি সে আসবে। কাটার মুকুট মাথায় পরে সে এসে আমার জানালার কাছে দাঁড়াবে। যীশু খ্রিস্টের মতো সে উচ্চারণ করবে, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। বাইরে শব্দহীন পৃথিবী অন্ধকারে শরীর ডুবিয়ে নিঃশব্দে শুয়ে থাকে। চাঁদের আলো তখন হারিয়ে গেছে, শুধু ইউক্যালিপটাসের পাতায় বাতাসে মৃদু আসা যাওয়া, গন্ধে উতলা হাওয়া। দূরের স্টেশনে আরো দূরের কোনো ক্লান্ত ট্রেনের কাঁপা কাঁপা হুইসেল টুকরো টুকরো করে হারিয়ে যায় নিঃশব্দের অতল সমুদ্রে। আমি তখন এক অচেনা গন্তব্যের যাত্রী। আমি যার অপেক্ষা করছি সে ঈশ্বর অথবা ঈশ্বরের সদৃশ কেউ নয়। সে অতি সাধারণ একজন। সে আমার বিশ্বাস, আমার নির্ভরতা। আমি নিঃসঙ্গতার আরতিতেই কাঁপছি। তুমি এসো, একবার ইউক্যালিপটাস আর জলপাই গাছের নিচে দাঁড়িয়ে যীশু খ্রিস্টের মতো কিছু সান্ত্বনার শব্দ উচ্চারণ করো। ডায়েরির পাতায় কোনো তারিখ নেই, অনুর সময়ের প্রয়োজন নেই। যতক্ষণ ডায়েরিটা সামনে খোলা থাকে ততক্ষণ লেখে। কখনো সরল মসৃণ, কখনো বারবার কাটা, কোথাও পৃষ্ঠার পর পৃষ্ঠা ছেঁড়া। তারিখবিহীন অবিরাম লিখে চলে অনু। সময়কে সে ভুলে যেতে চায়। কখনো শব্দ ওকে প্রতারণা করে, পরিচিত শব্দ সহসা হারিয়ে যায়। অনেকক্ষণ সেই শব্দ খুঁজে না পেয়ে অনু বিরক্ত হয়। নিখোঁজ এবং প্রতারক শব্দের অট্টহাসি অনুকে পীড়ন করে। টেবিলের ওপর থেকে অমসৃণ ভাঙা আয়নাটা হাতে তুলে নেয় অনু। ফ্রেমের ভেতর কয়েক টুকরো হয়ে আয়নাটা কারো অবয়ব বিকৃতভাবে ধারণ করার জন্য আটকে আছে। ওপরটা ঢেউয়ের মতো, নিজেকে বড় বেশি অচেনা মনে হয়। একটা চোখ অন্যদিকে সরে গেছে, আরেকটা মুখের কাছে। যেখানে এক টুকরো কাঁচ পড়ে গেছে, কপালটা সেখানে বুলেটের গর্তের মতো। কলমের নিব দিয়ে সে আয়নাটার উপর চোখটা ঘষে দেয়। অমসৃণ আয়নাটাকে হাত দিয়ে ঘষে ঘষে মসৃণ করতে চায়। হাত কেটে গিয়ে রক্ত বেরোয়। অনুর চোখের সামনে রক্তের সূক্ষ্ম লাল রেখা ক্রমশ স্থূল হয়। আবার সেই হাত আয়নায় ঘষে। শ্রেণীশত্রুর রক্তে হাত না রাঙাতে পারলে কমিউনিস্ট হওয়া যায় না। ডায়েরির প্রথম পাতায় লেখাগুলো অনুর চোখের সামনে লাফিয়ে ওঠে। অনেকগুলো রক্তাক্ত ভাঙা দোমড়ানো বিকৃত মানুষ আয়নার ভেতর থেকে রে রে করে তেড়ে আসে। অনু অসংখ্য শ্রেণীশত্রুর রক্তে ভেজা হাত দিয়ে ভাঙা আয়না চেপে ধরে। ভাঙা আয়না ধীরে ধীরে আরো লাল হয়ে ওঠে। অন্ধকার কেটে গিয়ে পূবের আকাশে টকটকে লাল সূর্য ওঠে। দিগন্তের প্রান্ত সীমায় চোখ রেখে অনু জেগে থাকে ঝলসানো রোদের আকাঙ্ক্ষায়। অনুচ্ছেদ খ। অনু, তোর কি হয়েছে? অন্তত আমাকে তো বলতে পারিস। নিজেকে তুই কেন এইভাবে শেষ করে ফেলছিস? তুই কি চিরকাল এভাবে থাকতে পারবি? আমি তোর বন্ধু অনু, তুই তো জানিস তোর কথা আমি কতখানি ভাবি। তোর জন্য আমার কিরকম যন্ত্রণা পাই তোকে কি করে বোঝাবো বল? অনু, আমি তোকে কষ্ট পেতে দিব না। তুই একবার শুধু বল তোর কি হয়েছে। যদি বিশ্বাস করিস আমি তোকে ভালোবাসি, তাহলে কেন তুই নিজেকে এভাবে লুকাতে চাইছিস? আসলে নিজেকে তুই শেষ করে ফেলতে চাইছিস।
অথচ আমি আশা করেছিলাম আমাদের এই বিপদের সময় তুই পাশে থাকবি। তোকে নিয়ে আমি বাঁচতে চাই অনু, তোকে নিয়ে আমি বাঁচতে চাই। শিউলির কথাগুলো কোনো প্রাচীন গির্জার বৃদ্ধ ধর্মযাজকের মন্ত্র উচ্চারণের মতো মনে হয়। হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? যিশু কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। অনু বিড় করে বলে, আমি ঈশ্বর নই। কিছু বলছিস অনু? তুই কি জানিস না শিউলি, এই হাতে আমি 113 জন শ্রেণী শত্রুকে হত্যা করেছি। তবু কেন এই যন্ত্রণা? তবু কেন আমি কমিউনিস্ট হতে পারছি না? নিজেকে কেন বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়? আহ অনু, তুই আবার ওসব ভাবছিস? তুই তো জানিস আমরা এই ধরনের কাজকে সমর্থন করি না। পার্টিকে খুব শীঘ্রই লাইন পাল্টাতে হবে। তুই চাস এক্ষুনি একটা কিছু করে ফেলতে। আমি ঘুমোতে পারি না শিউলি, ওরা আমাকে ঘুমোতে দেয় না। যারা আমাকে হত্যার নির্দেশ দিয়েছিল, যাদের আমি হত্যা করেছি, কাউকে ভুলতে পারছি না। তোর কিছুদিন বিশ্রাম দরকার অনু। তোকে কখনো রাত জাগতে হয় না শিউলি? রাত জাগাটা আমার কাছে যন্ত্রণা বিলাস ছাড়া আর কিছু নয়। তুই নিজেকে যীশু খ্রিস্ট ভেবে পার্টির সমস্ত ভুলের জন্য নিজেকে দায়ী করছিস। আমাকে একটু একা থাকতে দে শিউলি। অনুর বুকের ভেতর রাত জাগা নিঃসঙ্গ প্রহরগুলো কান্নার নদীর মতো হু হু করে বয়ে যায়। ছোট এই জংশন শহরে অনু একজন অনাকাঙ্ক্ষিত আগন্তুক। দিনেও ঘর থেকে বের হতে পারে না। পার্টির পরিভাষায় এটা শেল্টার। শিউলি আর তপন ছাড়া এই শেল্টারে অন্য কারো আসার অনুমতিও নেই। রাজনীতি ভালোভাবে না বুঝলেও অনু ওদের গোপন রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ কর্মী। 113টি খতমের অভিজ্ঞতা ওর আছে। নেতারা যখনই বলেছেন তখনই অনু দ্বিধাহীন নির্বিকার খতম অভিযানে একের পর এক অংশ নিয়েছে। অনু ভেবেছিল এভাবেই বিপ্লব হবে, এভাবেই ওরা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। কিন্তু একদিন শিউলি আর আরেকজন ঘনিষ্ঠ কমরেড প্রশ্ন করল, অনু, এভাবেই কি বিপ্লব হবে? একটানা মসৃণ গতিতে ছুটে চলা ট্রেনের চেন টানার মতো অনু থমকে দাঁড়িয়েছে। ওদের প্রশ্নের কোনো জবাব সে দিতে পারেনি। ওরা আরো প্রশ্ন করেছে, নিজেকে সে নিজেও প্রশ্ন করেছে, এভাবে কি বিপ্লব হবে অনু? প্রায় প্রতিদিন বিকেলে শিউলি আসে। অনুকে বলে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন আর মাওয়ের রচনাবলী পড়তে। অনেকগুলো বই ওকে এনে দিয়েছে শিউলি। অনু উৎসাহ বোধ করেনি। যে তার নিজের ঘরটি অনুকে থাকার জন্য ছেড়ে দিয়েছে, সম্ভবত সে কবি কিংবা কবিতা ভালোবাসে। ওর বইয়ের তাকে স্যান্ডবার্গ, অডেন আর সিলভিয়া প্লাথির কবিতার বইয়ের পাশে একখানা পবিত্র বাইবেল আবিষ্কার করেছে অনু। বাইবেল পড়তে গিয়ে নিজেকে যীশু খ্রিস্টের মতো মনে হয়েছে। ভেবেছে, যন্ত্রণা সইবার জন্য আমি পৃথিবীতে এসেছিলাম, এভাবেই আমি শেষ হয়ে যাব। অনু পার্টিতে এসেছে 72-এর মাঝামাঝি। 1 বছর পুরো হতে এখনো 3 মাস বাকি রয়েছে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা আর 113টি খতমের সাফল্য অল্প সময়ের ভেতর অনুকে পার্টির একজন গুরুত্বপূর্ণ কর্মীতে পরিণত করেছে। 71 সালের যুদ্ধের সময় অনু 7 নম্বর সেক্টরে ছিল। বহুবার পাঞ্জাবি সৈন্যদের মুখোমুখি হয়ে যুদ্ধ করেছে। 71-এর যুদ্ধের ভেতরেই সে অনুভব করেছে এই যুদ্ধকে শেষ যুদ্ধে পরিণত করতে হবে। 16ই ডিসেম্বরে হঠাৎ পাওয়া স্বাধীনতার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না অনু। তারপরই দেখেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী ও তার সহযোদ্ধাদের সম্মিলিত লুটতরাজ, আনন্দ আর ঐশ্বর্যের আকাশ ছোঁয়া বেপরোয়া প্রতিযোগিতা। অনু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। নিজেকে নিজে ধিক্কার দিয়েছে আর ক্রমাগত হতাশার আবর্তে ঘুরপাক খেয়েছে। সেদিন শিউলি যদি ওকে বিপ্লবের ঠিকানা না দিত, জীবন তাহলে অন্যরকম হতো।
ক্রমাগত ঘুরপাক খেতে খেতে একসময় ছিটকে বেরিয়ে এসে অনু হয়তো সহযোদ্ধাদের প্রতিযোগিতায় সামিল হতো। নিজেকে একবার ধ্বংস করে ফেলার কথাও ভেবেছিল সে। 1 বছর পর এগিয়ে চলার দ্বিতীয় পথটিও বন্ধ হয়ে গেল। নিজ হাতে যে পথ রচনা করেছিল সে পথ বেয়ে অনু সাফল্যের সূর্যকে স্পর্শ করতে গিয়েছিল। শিউলি আবার এক অলঙ্ঘনীয় বাধার মতো সামনে এসে দাঁড়িয়েছে। শিউলি বলে যন্ত্রণা বিলাস। আসলে কি বেঁচে থাকার যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করছে না? রাতের পর রাত বিনিদ্র কেটে যায়। চোখের পাতা বন্ধ করলেই একের পর এক 113টি রক্তাক্ত ছিন্ন ভিন্ন বিকৃত মানুষ আমার সামনে এসে দাঁড়ায়। ওদের মিছিলের একজন হওয়ার জন্য প্রতি মুহূর্তে হাত বাড়িয়ে ডাকে। শিউলি, তোমাকে আমি কি করে বোঝাই আমার এভাবে বেঁচে থাকাটা ক্রমশ কিভাবে অর্থহীন হয়ে যাচ্ছে? আপনার কি হয়েছে কমরেড? একদিন সন্ধ্যার পর তপন এসে প্রশ্ন করে। আপনি কি জানেন না নতুন ইউনিট করার পর থেকে আপনার দায়িত্ব কতখানি বেড়ে গেছে? অথচ গত 2টো বৈঠকে আপনি আসেননি। পার্টির ভেতর মতাদর্শগত সংগ্রাম যখন তীব্র আকার ধারণ করে নতুন ক্যাডাররা স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়। তপনকে যথেষ্ট উত্তেজিত মনে হয়। অনু নির্লিপ্ত চোখে তপনের মুখের দিকে তাকায়। তপনের চোখে পার্টি ভাঙার বেদনা অথবা উল্লাস, কোনো কিছু চোখ খুঁজে পায় না। বলে, আমি নিজেই হতাশ হয়ে পড়েছি। এটা কি ধরনের কথা হলো কমরেড? পার্টির ভেতরে বিভিন্ন চিন্তাধারার বিরোধ এবং সংগ্রাম নিরন্তর ঘটতে থাকে। এ হচ্ছে পার্টির ভেতরে সমাজের শ্রেণীদ্বন্দ্বের আর নতুন পুরাতন দ্বন্দ্বের প্রতিফলন। পার্টির ভেতর যদি কোনো দ্বন্দ্ব না থাকে আর সেটা সমাধান করার জন্য যদি মতাদর্শগত সংগ্রাম না থাকে তাহলে পার্টির জীবনই যে শেষ হয়ে যাবে। কমরেড, আপনি দ্বন্দ্ব সম্পর্কে চেয়ারম্যান মায়ের আর্টিকেলটা পড়েছেন? পড়েছি। অনুর কণ্ঠে অকৃত্রিম বিষণ্ণতা। তপনকে ওর বড় বেশি যান্ত্রিক মনে হয়। আমাকে কে বলে দেবে কোন দ্বন্দ্বে আমি শেষ হয়ে যাচ্ছি? অনু শব্দহীন প্রশ্ন, কোনো উত্তর খুঁজে পায় না। তপন আবার বলে, কমরেড, আপনি হতাশায় ভুগছেন, কারণ কমরেড চারু মজুমদারের লাইন সম্পর্কে আপনার মনে প্রশ্ন জেগেছে। শ্রেণীশত্রু খতম হচ্ছে বিপ্লবের চূড়ান্ত রূপ। এর বাইরে অন্য যে কোনো লাইনই সংশোধনবাদী, প্রতি বিপ্লবী। সংশোধনবাদী হতাশার জন্ম দেয়। আপনার ভুলে যাওয়া উচিত নয়, শিউলি, সোহেল এরা সব সংশোধনবাদী পার্টি থেকে এসেছে। এখনো প্রকাশ্যে কাজের মোহ কাটাতে পারেনি। কমরেড চারু মজুমদারের লাইন দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন, হতাশা কেটে যাবে। তপনকে সব কথা বলা সম্ভব নয়। শিউলিকেও কখনো কখনো বড় বেশি দুর্বোধ্য মনে হয়। অনু কোন দিকে যাবে সে নিজেই জানে না। কখনো মনে হয় যতদিন হত্যার নেশায় ডুবেছিল ততদিন হত্যার গ্লানি ওকে স্পর্শ করেনি। যখন শিউলিরা প্রশ্ন করেছে তখন থমকে দাঁড়িয়েছে। অনু তখনই চারপাশ থেকে একরাশ গ্লানিময় যন্ত্রণায় জড়িয়ে গেছে। কখনো মনে হয়েছে যিশুর মতো সকল পাপ নিজে বহন করে মৃত্যুকেই অমোঘ সত্য বলে গ্রহণ করবে। অথচ শিউলি বাধা দেয় বারবার, তপন প্ররোচিত করে। অনু তপনকে শুধু বলে, হতাশা মানেই পেটি বর্জুয়া পাপ। সংশোধনবাদ থেকেই হতাশা আসে, সবই আমি জানি। আমি খতমের লাইনকে আর বিপ্লবী ভাবতে পারছি না। অথচ কোনটা যে বিপ্লবী লাইন তাও আমি জানি না। আমাকে কিছুদিনের জন্য অব্যাহতি দিন কমরেড।